আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা হক রেখা। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ সকালে এই রায় দেন। জামায়াতের আইনজীবী শিশির মনির জানান, এই রায়ের ফলে আগামী নির্বাচনে অংশ নিতে জামায়াতের কোনো বাধা নেই। আর নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল জানিয়েছেন, এই রায়ের ফলে জামায়াত তার আগের অবস্থানে ফিরে গেল এবং আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি। এর আগে গত 14 মে দলটির করা আপিলের উপর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন সৈয়দ রেজাউল হক, চাঁদপুরী সহ 25 ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্টের 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা একই বছর আপিল হিসেবে রূপান্তরিত হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 2013 সালে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করে জামায়াত ইসলামী। দর্শক, হাইকোর্টে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সরোয়ার, জামায়াতের নিবন্ধন বিষয়ে আপিল বিভাগের রায়ের বিস্তারিত জানাবেন আমাদেরকে। সকাল 9টা থেকে আপিল বিভাগের কার্যক্রম সাধারণত শুরু হয়। অন্যান্য বড় মামলাগুলো তো 9টার দিকে কার্যক্রম শুরু হয়, তবে আজকে আপিল বিভাগের কার্যক্রম শুরু হতে হতে 9টা 50 বেজে গেছে। 9টা 50-এর দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ, যদিও এখন 7 সদস্য আছে আপিল বিভাগে, কিন্তু যেহেতু এই মামলাটা শুনেছেন 4 জন, সেজন্য পুরো এই 4 জনের বেঞ্চে উঠেছেন। তো এই 4 সদস্যের আপিল বিভাগ যখন উঠে জামায়াতের আইনজীবীকে বেশ কিছু প্রশ্ন করে এবং বেশ কিছু কোয়ারি করে। পরবর্তীতে প্রধান বিচারপতি আদেশ দেন যে জামায়াতের নিবন্ধন বাতিল করে যে রায়টা দেওয়া হয়েছিল সেই রায়টা তারা স্যাটিসফাইড করে দিয়েছেন, অর্থাৎ রায়টা বাতিল করে দিয়েছেন এবং এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, তারা বলেছেন। এবং অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো নির্বাচন কমিশনকে দেখতে বলেছেন। তো এই রায়ের ফলে জামায়াতের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে এর রায়ের ফলে তাদের নিবন্ধন ফিরে পাবেন, যেটা নির্বাচন কমিশন দিবে অচিরেই, এবং এর ফলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণে আর কোনো বাধা থাকবে না। আমরা নির্বাচন কমিশনের আইনজীবীকে জানিয়েছিলাম যে এই রায়ের ফলে জামায়াতের প্রতীকের বিষয়টি কী হবে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছেন যে আসলে যে হাইকোর্ট যে রায়টা বাতিল করেছে এই রায়ের মধ্যে বা জামায়াতের নিবন্ধন বাতিল করার মামলার সাথে প্রতীকের কোনো সম্পর্ক নেই। বিষয়টা আপিল বিভাগ বলেছেন যে এই সবগুলো বিষয়ই আইন অনুযায়ী নির্বাচন কমিশন দেখবে। এখন প্রতীকের বিষয় যেহেতু এই মামলায় কিছু বলা নেই, সে ব্যাপারে এখন তারা কিছু বলতে চাচ্ছেন না বা রাজিও না, বা বলা ঠিকও হবে না। তো আপাতত হচ্ছে যে রায়ের ফলে জামাতের নিবন্ধন ফিরে পেতে আপাতত আর কোনো আইনি বাধা নেই। আমাদেরকে জামাতের আইনজীবী জানিয়েছেন কালকের মধ্যে তারা হাইকোর্টের আদেশ, আপিল বিভাগের আদেশটি পেয়ে যাবেন আশা করছেন শর্ট অর্ডার, এবং এটা নিয়েই তারা নির্বাচন কমিশনে পরবর্তী কার্যক্রমের জন্য যাবেন। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের চেয়ে ছোট হচ্ছে। তবে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বরাদ্দ, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমাও বাড়ছে, জ্বালানি খাতে থাকবে প্রয়োজনীয় ভর্তুকি। বাজেট নিয়ে বাংলা ভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন গোলাম মঈনুল আহসান। 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলা ভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানিয়েছেন এবার বাজেট হবে বাস্তবতার নিরিখে। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোট হবে, রিভাইজ বাজেটের কাছাকাছি। অরিজিনাল বাজেট একটু, কারণ আমাদের প্রথম হলো সম্পদ দেখতে হবে, রিসোর্স কনস্ট্রেইন, ব্যবসা বান্ধব। এবার সব ব্যবসায় সমভাবে উপকার হবে তা না, যারা একটু কম সুযোগ পেয়েছে, একটু কম রেয়াত পেয়েছে, সে তাদেরকে দেওয়া। আর কনজিউমার বা আসলে মানুষের জন্য যেটা কিছু স্বস্তি আছে, যারা লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড কোম্পানির মধ্যে একটু ব্যবধান রাখবো। আগে একটু কম ছিল, ওটাকে একটু বাড়াবো, যারা একটু এনকারেজ যারা লিস্টেড কোম্পানিতে যায়। স্টক মার্কেটের জন্য আমরা ব্রোকার্সে যে কমিশনের উপর ট্যাক্স কমিয়ে দেবো, নাকি মিটিংয়েও আমি সেদিন বলেছি। যত সম্ভব কম কনস্ট্রাকশনের দিকে যান। হাসপাতাল তৈরি করছেন, আপনার ডাক্তার নাই,
যন্ত্রপাতি, এই নরসিংদী একটা বিরাট হাসপাতাল হয়েছে, এখনও হ্যান্ড ওভার করতে পারছে না, বিকজ ডাক্তার নাই, যন্ত্রপাতি নাই। তো ওই হাসপাতাল মানে কয়শো কোটি টাকা খরচ করলেন। রংপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে, হাসপাতাল, এইটা একই অবস্থা। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ নিয়ে জানান অর্থ উপদেষ্টা। সোশ্যাল ভাতাটা কিছু বাড়াবো, খুব যে বাড়িয়ে দেবো তা না, তা মার্জিনাল হলে আমরা বাড়াচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকগুলি ভাতা আছে না সোশ্যাল ওয়েলফেয়ার, সেগুলো আমরা বাড়িয়ে দিচ্ছি। এখানে আবার আমাদের জুলাই আন্দোলনে যারা এসে আছে তাদের একটা বিরাট এসে লাগবে, অলরেডি স্যাংশন দিয়েছি, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে, কারণ অনেকের আছে একেবারে পঙ্গুরাই পারবে না, এটার ব্যাপার আমরা কিছু রাখছি। এবারও করমুক্ত আয়সীমা বাড়ানোর জোর দাবি আছে। অর্থ উপদেষ্টাও সে দাবিকে যৌক্তিক মনে করেন। একটু বাড়াতে হবে, কিন্তু খুব বেশি বাড়ানো যাবে, কারণ আমরা যখন এই যে রিটার্নগুলো আসছে প্রায় 18 লক্ষ, তাই না, দেখা গেল 2/3 জিরো, এখন 2/3 জিরো কর দেয়। চিন্তা করেন, বেশিরভাগই কর দেয় না। কার 3.5 লক্ষ টাকা নাই? একটা রিক্সাওয়ালারও তো যদি 25,000 বা 30,000 ধরে, তো রিক্সাওয়ালার তো ট্যাক্স হচ্ছে না, কিন্তু বেশিরভাগই লোকই যার বেতন মাসেই 30,000 টাকা, 40,000 টাকা, তাদেরও জিরো ট্যাক্স। অতএব চট করে ইসে করা, তো ওখানে কিছু দেবো, এবং মার্জিনাল ইসেগুলো একটু কম হবে, মিনিমাম ট্যাক্সগুলো। তো মিনিমাম ট্যাক্স আমরা একটা ঠিক করেছি, এই যে থ্রেশহোল্ড ইসে করলে একটা মিনিমাম একটা ট্যাক্স একটু দিতে হবে। জানান ভর্তুকিতে জ্বালানি মূল্য স্থিতিশীল রাখতে চায় অন্তর্বর্তী সরকার। চট করে জ্বালানির দাম বাড়াবার আমাদের প্ল্যান নাই, এর মধ্যে আমরা চেষ্টা করবো জ্বালানি রেঞ্জে অনেক বেশি দামে সেটাকে যেন সাশ্রয় দিতে পারে। ওখানে বিরাট একটা সাবসিডি লাগে, ইনফ্যাক্ট জ্বালানির সাবসিডি সবচেয়ে বেশি। অপ্রদর্শিত অর্থ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানান অর্থ উপদেষ্টা। তার কালো টাকা একটা যে ঢালাই সুযোগ ছিল সেটা তো এমনি থাকবে না। আর একটা আমরা ঠিক ডিরেক্টলি কালো টাকাটা আমরা চিন্তা ভাবনা করছি যে অনেকের কালো টাকা জেনারেট হয় ল্যান্ড অ্যান্ড বিক্রি করে, যেটা প্রাইসটা ইজ এন আর্টিফিশিয়াল। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আদালতের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে 12 মে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও গণহত্যার সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় 1500 জনকে হত্যা, লাশ পুড়িয়ে ফেলা, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।